দিল্লিতে ফের বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা। কলকাতায় উপদূতাবাসের বাইরেও হিন্দুত্ববাদীদের বিক্ষোভ সংঘর্ষ। ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ হামলা, ওডেসার বন্দর ও জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। এবং মাদুরোকে ক্ষমতা ছাড়তে হবে হুঁশিয়ারি ট্রাম্পের। ভেনেজুয়েলার জব্দ তেল বিক্রি করবে যুক্তরাষ্ট্র। কারাকাসের পাশে থাকবে চীন, রাশিয়া। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইন। যাচ্ছি পুরো খবরে। ভারতের রাজধানী দিল্লিতে ফের বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী দল, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গী দল। মঙ্গলবার শুরু হয় এই বিক্ষোভে শত শত মানুষ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হন। ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ঢোকার চেষ্টাও করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ওপর লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনী। এর মধ্যে হাইকমিশনের নিরাপত্তায় 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের বাইরে বিক্ষোভ হয়েছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম। রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ। মঙ্গলবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা। আর এর আগে সোমবার শ্রীহান এলাকা ও লাইর মাউন্ট গোল চত্বরের কাছে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে গুলি চালায় এসডিএফ বাহিনী। আর এরপরই শুরু হয় সংঘর্ষ। এ সময় 2 জন প্রাণ হারান, আহত হয় আরও অন্তত 11 জন। ভেনেজুয়েলার জব্দ তেল যুক্তরাষ্ট্র বিক্রি করতে পারে। আন্তর্জাতিক জলসীমায় আরেকটি তেল ট্যাঙ্কার জব্দের পর এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মাদুরোকে ক্ষমতা ছাড়তে হবে এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আর এদিকে একের পর এক মার্কিন আক্রমণাত্মক পদক্ষেপের মধ্যেই দেশটির পাশে দাঁড়িয়েছে রাশিয়া এবং চীন। আন্তর্জাতিক জলসীমায় দ্বিতীয়বারের মতো ভেনেজুয়েলার একটি তেল ট্যাঙ্কার জব্দ করার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলেছে মার্কিন প্রেসিডেন্টের এক কড়া বক্তব্য। জব্দ তেল নিজেদের নিয়ন্ত্রণে রাখার কথা জানান তিনি। একই সঙ্গে মাদুরোর জন্য ক্ষমতা ছেড়ে দেয়া বুদ্ধিমানের কাজ হবে বলেও মন্তব্য করেন। হয়তো আমরা এটি বিক্রি করব, হয়তো আমরা এটি রাখব। এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভ পূরণ করতেও ব্যবহার করা যেতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্টের এই বিতর্কিত কর্মকাণ্ডের পরও দেশটির তেলের বাজারে খুব বেশি প্রভাব পড়েনি বলে জানান অনেকে। তবে দেশের সামুদ্রিক বাণিজ্য রক্ষার লক্ষ্যে একটি আইন পাশ হয়েছে ভেনেজুয়েলার পার্লামেন্টে। আপাতত দাম বেশ স্থিতিশীল। যুক্তরাষ্ট্রের বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু তারা তা করতে পারছে না। এগুলো সবই উস্কানিমূলক পদক্ষেপ। এদিকে মাদুরোর পাশে দাঁড়িয়েছে বন্ধুরাষ্ট্র চীন ও রাশিয়া। এরই মধ্যে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলের সঙ্গে ফোন কলে পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আর তেল ট্যাঙ্কার জব্দের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। আফরিন মৌ, নিউজ 24। যুদ্ধবিরতির মধ্যে গাজা সিটিতে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত 2 ফিলিস্তিনি। আর গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও অন্তত 12 জন। এছাড়া পূর্ব জেরুজালেমে অন্তত 13টি পরিবারকে বাস্তুচ্যুত করা হয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরে নতুন করে 6টি বাড়ি ভাঙার নোটিশ দিয়েছে তেল আবিব। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলায় নিহত হচ্ছেন ফিলিস্তিনিরা। সর্বশেষ গাজা সিটিতে কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটির সিভিল ডিফেন্স জানিয়েছে 24 ঘন্টায় তারা অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপক কার্যক্রম সহ 65 জরুরি উদ্ধার অভিযান চালিয়েছে। আবহাওয়া ঠান্ডা আর শীত এখনো শুরু হচ্ছে। এর মধ্যেই হামলার ভয় থাকি আমরা, কখন তারা আমাদের অন্যত্র যেতে বলবে। এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন 13টি ফিলিস্তিনি পরিবার। স্থানীয় কর্তৃপক্ষ জানায় চলতি বছর জেরুজালেমে এই ধরনের উচ্ছেদ অভিযান হয়েছে অন্তত 370 বার। একই সঙ্গে পশ্চিম তীরে তুর্কারামে 6টি ফিলিস্তিনি পরিবারকে ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল। মানবাধিকার সংস্থাগুলো বলছে বসতি সম্প্রসারণ ও ভূমি দখলের কৌশল হিসেবে বাড়ি ধ্বংসের পথ বেছে নিচ্ছে তেল আবিব।
অন্যদিকে গাজার মিডিয়া অফিস দাবি করেছে গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল 875 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে নিহত হয়েছেন 411 জন, আহত হয়েছেন 1000-এর বেশি। তাদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী নিয়মিত বিমান ও কামান হামলা চালাচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। প্রাণঘাতী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের লক্ষ্যে আলোচনায় বসতে রাজি থাইল্যান্ড এবং কম্বোডিয়া। সোমবার দুই দেশের শীর্ষ কর্মকর্তারা মালয়েশিয়ায় বৈঠক করেন। এর পরপরই আগামী সপ্তাহে আলোচনায় বসার কথা জানান থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গেল জুলাইয়ে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছিল এই দুই দেশ। তবে এই মাসে আবারও লড়াই শুরু হয় দুই দেশের মধ্যে। এই সংঘাতের জন্য একে অপরকে দোষারোপ করছে থাইল্যান্ড এবং কম্বোডিয়া। সন্দেহভাজন উত্তর কোরীয় এজেন্টদের 1800 চাকরির আবেদন আটকে দিয়েছে অ্যামাজন। কড়া যাচাই বাছাইয়ের মাধ্যমে এসব ভুয়া আবেদন শনাক্ত করার কথা জানান প্রতিষ্ঠানটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা। তাদের উদ্দেশ্য বেতনের অর্থ উত্তর কোরিয়ার সরকারি অস্ত্র কর্মসূচি তহবিলে পাঠানো, এমনটি জানিয়েছেন তিনি। গণমাধ্যমের তথ্য বলছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়ার এই ধরনের অনলাইন জালিয়াতি সম্পর্কে অন্যান্য দেশ এবং কোম্পানিগুলোকে সতর্ক করে আসছে। গ্লোবাল টাইমের এখনকার আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য।